আমি ইফাত জাহান লামিয়া, আসিফ মাহমুদের ছোট বোন। যে সময় আন্দোলনটা শুরু হয়েছিল, একবারে প্রথমে যে সময় শুরু হয়েছিল, তো তখন আমাদের ফ্যামিলি কেউই জানতো না যে আন্দোলনে যে ভাইয়া আছে। আমরা জানতাম, কারণ আমরা যতটুকু ভাইয়া চিনি যে জানতাম এরকম কোনো আন্দোলন হলে অবশ্যই যাইব, কিন্তু একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে যাবে, সমন্বয়ক হিসেবে যাবে এটা আমরা জানতাম না। আর ভাইয়া বলেও নাই, আম্মু আব্বুকে বলে নাই, কাউকেই বলে নাই। কারণ আম্মু আব্বু সবসময় বলতো যে রাজনীতি করো না, এগুলো থেকে দূরে থাকো। কারণ আমার শুধু একটাই ভাই আছে, রাজনীতির মধ্যে না জড়াইতে বলছিল, তাই কোনো সময় বলে নাই। কিন্তু যে সময় গুম হইয়া যায়, যে সময় কল টল ধরে না, আমরা কল দিলে ফোন বন্ধ আসে, কোনো খবরই পাওয়া যায় না, ওই সময় আব্বু ভাইয়ের বন্ধুদেরকে কল দেয়, অন্যান্য সমন্বয়করা যারা আছে তাদেরকে কল দেয়। ওরা বলছে ওই সময় যে সমন্বয়ক হয়েছে, ওই সময় আমরা খুঁজেই পাই নাই। পরে ভাইয়ের বন্ধুরাও বলে যে আমরা জানি না ও কোথায় আছে, আমরা কিছুই জানি না। পরে 2 দিন থাকার পর যে সময় বোঝা গেছে যে না, নেই, মানে এরকম অবস্থায় নেই যে একটা কল দিয়ে বলবে যে আমরা আমরা আসি, তুমি চিন্তা করো না, এরকম যে বলবে এরকম নেই। কারণ আমার ভাই অনেক দায়িত্বশীল, সবসময় কল দিয়ে বলে যে আম্মু তুমি চিন্তা করো না, আমি আসি, আমি সুস্থ আছি। তো না বলায় আম্মু আব্বু ঢাকা চলে যায়। ঢাকা চলে যাওয়ার পর 2 দিন অনেক বেশি খুঁজছে, পায় নাই। পরে 3য় দিন মানে সব আশা ছাইরা দিয়ে একবারে লাশ দেখতে গেছিল মর্গে, কারণ আর তো কোনো নাই, যা ছিল সব খুঁজে ফেলছে, পাইছে না। পরে কারফিউ থাকা সত্ত্বেও লাশ দেখতে গেছিল। কয়েকটা লাশ দেখার পরে আম্মুর অবস্থা অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, আম্মু প্রায় মাথা ঘুরে পড়িয়ে যেতে নিয়েছিল। পরে আম্মুকে ভাই করার পরে একটু পরে ভাইয়ার একটা বন্ধু আছে, মুয়াজ্জিম ভাই, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। উনি আমাদেরকে কল দিয়ে বলছেন যে আপনারা আসেন, আমরা ওদেরকে পাইছি, ওকে নিয়ে হসপিটাল যেতেছি। তো আম্মুরা ওইখান থেকে ঢাকা মেডিকেল থেকে হসপিটালে যায়, গণস্বাস্থ্যনগর হসপিটালে। তো ওইখানে ভাইয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কারণ এতদিন তো ঘুম ছিল, ভালো করে খাবারও দেয় নাই, আবার ইঞ্জেকশনও পুশ করছিল, অনেক অনেক খারাপ ছিল অবস্থা। তো ওই সময় আমার আম্মু ভাইয়ের সাথেই ছিল, কিন্তু আম্মুর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, ওর ছেলেকে এরকমভাবে দেখা। তো আম্মুকে পাঠাই দিছে ভাইয়া যে তুমি যাও, তুমি 2 দিন পরে ছুটির সময় আমি সুস্থ হইয়া যাবো। কিন্তু আসার দিন, যেদিন আসছে, দিনের বেলা আসছে, আমাদের বাড়িতে এসে পড়ছে, ওই দিন রাত মাগরিবের নামাজের সময় আম্মু নামাজ পড়তেছিল। ওই সময় আমরা ফেসবুকে দেখে একটা পোস্ট, নাহিদ ভাইয়ের বোনে পোস্ট দিছে যে ওরা এখানে আর নাই, ওদেরকে ধরে নিয়ে গেছে সাদা কাপড় পরা মানুষ, নিজেদেরকে ডিবি পরিচয় দিতেছিল। এই কথাটা শোনার পর আমরা অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যায়, কারণ ওই সময় তো বিশ্বাস করার মতো অবস্থা ছিল না সরকার যে বিশ্বাস করবো ডিবি কাপড় পরে, ডিবি বলে তো অন্য জন্য যেতে পারে, আর ডিবির কাপড় যে সাদা এটাও তো ইয়া না। জি, ওই সময় বুঝতে পারা গেছিল। পরে রাত্রের দিকে এই যে ডিবি অফিসার হারুন বলছিল যে না, ওরা আমার কাছে আসে, ওরা সুস্থই আছে, ওদেরকে মারপিট করা হবে না। তো ওই সময় আম্মু আব্বু, তারপর দিন সকালবেলায় একবারে ফজরের আজানের সময় আম্মু আব্বু চলে যায়। ওইখানে গিয়া ওরা বলছিল যে আপনারা আসেন, রাত্রেবেলা কল দিয়ে বলছিল যে আসেন, আসার সাথে সাথে আপনাদের সন্তানকে আপনাদের কাছে দিয়ে দেবো, কারণ নিরাপত্তার স্বার্থে আমরা রাখছি, আপনাদের সাথে থাকলে নিরাপত্তা থাকবে। কিন্তু ওই দিন যাইতে মনে হয় 12টার মতো বেঁচে গেছিলাম, এখান থেকে তো অনেক দূরে। যাওয়ার পর ওই দিন সারাদিন ডিবি অফিসেই ছিল। একবার এখান থেকে ডিবি অফিসে গেছে রাত 12টার সময়, ওইখান থেকে বাইরেছে, দেয় নাই, বলছে আর একটু পর, আর আধা ঘন্টা পর, এরকম বলে রাখছে, দেয় নাই। এরপর দিনও ডিবি অফিসে গেছে, ওই দিনও দেয় নাই। তারপরেও 2-3 দিন টানা ডিবি অফিসে গেছে, দেয় নাই। পরে আম্মুর আশা ছেড়ে দিয়ে আবার বাড়িতে চলে আসছে। তারপরের দিন কল দিয়া বলছে যে না, কালকে সকাল 9টার দিকে দিয়ে ছেড়ে দেবে। তারপর আমার মামা গিয়ে নিয়ে আসছিল। আম্মু আব্বু অনেক বলছিল যে আর যাইও না, যেতটুকু করছো হয়েছে, তুমি এবার ছাইড়া দাও, আর যাইও না, তোমার মানে একটা জীবনের একটা আতঙ্ক আছে যে তুমি আর যাইও না। তারপর ভাইয়া শুনে নাই, ভাইয়া চলে গেছে, মামার বাসা থেকে জোর করে চলে গেছে যে না আমি যামই, মানে আমার জন্য সবাই নামছে, আমরাই তো নামাইছিলাম সবাইকে, এখন ওদেরকে অর্ধেকে রেখে দেওয়া তো আমরা উঠে যেতে পারি না। তো ভাইয়া গেছিল, ওই সময় আম্মু আব্বু অনেক বেশি মানা করছিল, অনেক রাগও করছিল। এই মাঝখানের একদিন আমরা কোনো খবরই পাই না, কারণ ভাইয়া কল এতটা বেশি ধরে নাই, কারণ ধরলেও বলে নাই যে কোথায় আছে, কারণ বললে আম্মু আব্বু যদি গিয়ে নিয়ে আসে। তো ওই সময় ওই একটা দিন মাঝখানে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তারপর মনে হয় নাহিদ ভাইয়াদের বাসায় বা অন্য কোনো ফ্রেন্ডের বাসায় ছিল ওই দিনটা। তারপর দিনই তো এই যে স্বাধীনতা হইলো। ওই দিন ও শাহবাগে যে সময় সবাইকে ডাক দিছিল যে তোমরা সবাই শাহবাগে আসো, এখান থেকে আমরা গণভবনে যাব। শাহবাগে যে সময় যাইতেছিল, ওই সময় ভাইয়া বলছিল যে ভাইয়ের সামনে এদিকে গুলি চলছিল, অনেক সাধারণ মানুষ টাইপের, স্টুডেন্ট টাইপের গুলি চালিয়েছিল, সম্ভবত ছাত্রলীগ বা কেউ। যে সময় গুলি চলছিল ভাই কোনো রকমে শুধু পাচ্ছে, ভাইয়ের সামনে দুইজন স্টুডেন্ট মারা গেছে আর কি। ওইখান থেকে শাহবাগ যাওয়ার পর তারপর তো শেখ হাসিনা পালিয়ে গেল। তো এটা আমাদের জন্য এই দিনগুলো অনেক খারাপ ছিল। আন্দোলনের সময়গুলা অনেক খারাপ গেছে, আমার ভাইয়ের জন্য তো অবশ্যই গেছে, কারণ ভাইয়ের কাছে ফ্যামিলি কেউই ছিল না, কারণ ঢাকা তো একাই থাকে, আমরাও শহরেই থাকি, কিন্তু আমরা তো আইসা পড়ছিলাম আন্দোলনের জন্য, কেউই ছিল না।
কিন্তু পরিবার থেকেও এতটা প্রথম দিক দিয়ে যে সাপোর্ট গেছে এটাও বলবো না, কারণ সাপোর্ট যায় নাই। প্রথমে তো জানতোই না, জানার পরেও আম্মু অনেক মানা করছে যে না যাইও না তুমি। পরিবার থেকে প্রথমে সাপোর্ট গেছে না, যে সময় ভাইয়া বলতেছে না আমরা দেখতেছি যে ভাইয়া যাবেই, থামবে না, তখন আমরা সাপোর্ট করছি যে যাও তুমি, সমস্যা নাই। তো এই দিনগুলা একে তো এত অত্যাচার নির্যাতন সহ্য করছে, মায়েরও খাইছে 17 তারিখে ছাত্রলীগ যে মারলো, তারপর এতদিন নিয়ে রেখা দিছে, এত সমস্যা হয়েছে। এটাও কোনো সমস্যা ছিল না, ভাইয়ের সবচেয়ে বড় কষ্ট ছিল যে ফ্যামিলি বিশেষ করে আম্মু সাপোর্ট করে না, এটা অনেক কষ্টের ছিল। তো পরে আম্মু সাপোর্ট করছে, ভাইয়া অনেক বেশি খুশি হয়েছে, আমার বড় আপু সাপোর্ট করছে, ভাইয়া অনেক বেশি খুশি হয়েছে। এই দিনগুলো ভাইয়ের জন্যই সবচেয়ে বেশি খারাপ গেছে, আর আমরা ফ্যামিলি হিসেবে আমাদের জন্য একটু খারাপই গেছে। এই যে বিজয়টা হলো এটা তো আমাদের জন্য অনেক গর্বের বিষয়, শুধু আমাদের জন্য না বাংলাদেশের জন্যই অনেক গর্বের বিষয়। কারণ এত বছর একটা সরকার থাকার পর সবার মনের মধ্যে একটু খুব ছিল যে একটু অভিযোগ ছিল, যে একটু না অনেকটাই অভিযোগ ছিল যে এই সরকার মানুষকে ভালোভাবে রাখতে পারতেছে না। তারপরে এই সরকার যে গেল অনেকজনই খুশি হয়েছে। আর আমাদের পরিবারে ভাইয়া, আমাদের এই আশেপাশের কয়েকটা বাড়ি ছাড়া কেউ আমার ভাইকে চিনে না, কারণ শহর থেকে ছোট থেকে একবারে শহরে থাকতো, লেখাপড়াও শহরেই করছে, এত বেশি চিনে না। আর আসে তো শুধু ঈদের বন্ধতে, এরকম কয়েকটা ছুটিতেই আসে, আর বেশি দিনও থাকে না আইসা। তো কেউ চিনেই না, কিন্তু যে সময় খবরে দেখাইলো যে সমন্বয়কারী, ওই সময় কেউ চিনে নাই, কিন্তু যে সময় বলছে যে আমার আব্বুর ছেলে, মানে আমার আব্বুর নাম নিয়ে, ওই সময় সবাই চিনছে যে এটা আমার ভাই। তারপর যে সময় যেদিন স্বাধীন হলো ওই দিন তো আমাদের বাসায় অনেকজন, মানে বিকালের দিকে 2টার সময় মনে হয় আমরা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরটা শুনছিলাম, 3টার দিকে অনেক মানুষ আসছিল আমাদের বাড়িতে, মানে আশেপাশের যত মানুষ এসে সবাই আসছিল, ওরা অনেক নাচানাচি করে গেছে, অনেক আনন্দিত ছিল, আব্বুর সাথে গোলাগুলি করে গেছে। তারপর রাত্রেবেলা সবাই মিষ্টি এনে দিছে, তারপর আমাদের একটা বাজার আছে ওইখানে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছে, আমাদের বাড়িতে এসে বাজি ফুটাই গেছে, সারা রাতি ওই দিন বাজি ফুটাইছিল, সবাই অনেক খুশি ছিল, আমরা অনেক বেশি খুশি ছিল।